আসসালামু আলাইকুম। দেখো আমি তোমাদের যে পাঠ্যক্রমে 5টা কবিতা ছিল তার প্রথম কবিতা পড়িয়ে দিয়েছি রূপনারায়ণ কোলে। আশা করি বুঝতে পেরেছো। আজকে আমি তোমাদের পড়াবো তোমাদের পাঠ্যক্রমে যে দ্বিতীয় কবিতা শিকার, জীবনানন্দ দাশের লেখা। শিকার কবিতাটি হচ্ছে জীবনানন্দ দাশের লেখা। দেখো আমরা কবিতায় আসার আগে জীবনানন্দ দাশ সম্পর্কে কিছু তথ্য জেনে নেব। জীবনানন্দ দাশ তিনি একজন নামকরা কবি ছিলেন। তিনি আমাদের পরিবেশে যে তুচ্ছাতি তুচ্ছ বস্তু পদার্থ সেগুলিকে নিয়ে কবিতা লিখেছেন, সেগুলিকে নিয়ে গল্প লিখেছেন। সেই পরিবেশের অবাঞ্ছিত পদার্থ যেগুলো আমাদের কাজেই লাগে না কারো, সেগুলোকে নিয়েও, যেগুলোকে সবাই নিয়ে অবহেলা করে, তুচ্ছাতি তুচ্ছ বস্তু নিয়ে হাসি ঠাট্টা তামাশা করে, সেইগুলোকে কবি জীবনানন্দ দাশ তিনার কবিতায় স্থান দিয়েছেন, ঠাঁই দিয়েছেন। তিনি 1899 খ্রিস্টাব্দে, অর্থাৎ আমাদের যে জীবনানন্দ দাশ 1899 খ্রিস্টাব্দে দেখো জীবনানন্দ দাশ 1899 খ্রিস্টাব্দে বরিশালে জন্মগ্রহণ করেন। তাহলে জীবনানন্দ দাশ 1899 খ্রিস্টাব্দে ঢাকার যে বরিশাল, সেই বরিশালে জন্মগ্রহণ করেছিলেন। তিনি আগেই বলেছি যে আমাদের পরিবেশের যে অবাঞ্ছিত পদার্থ, সেই অবাঞ্ছিত পদার্থ নিয়ে তিনি কবিতা লিখছেন। তিনার পিতা ছিলেন সত্যানন্দ দাশ, পিতা সত্যানন্দ দাশ, মাতা ছিল কুসুম কুমারী দেবী। মাতা কুসুম কুমারী দেবী। তিনার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ মহাপৃথিবী, বনলতা সেন, ধূসর পাণ্ডুলিপি উল্লেখযোগ্য কয়েকটি কাব্যগ্রন্থ। ধূসর পাণ্ডুলিপি, মহাপৃথিবী, বনলতা সেন ইত্যাদি। তো তিনি এইভাবে আমাদেরকে বিভিন্ন গল্প, উপন্যাস, কবিতা আমাদের উপহার দিতে দিতে তিনি 1954 খ্রিস্টাব্দে পথ দুর্ঘটনায় মারা যান। তিনি 1954 খ্রিস্টাব্দে পথ দুর্ঘটনায় মারা যান। তিনি মারা গেলেও তিনি আমাদের কাছে আজও অমর হয়ে আছেন।
তো আর বেশি কিছু না বলে আমরা মূল কবিতায় চলে আসবো। তোমরা বইটা খুলে দেখতে থাকো। দেখো, কবিতার নাম শিকার, কবি জীবনানন্দ দাশ। উৎস করে, কবিতার উৎস করে। তো কবিতার উৎস সম্পর্কে দুটো দ্বিমত রয়ে গেছে। উৎস হচ্ছে কোন কাব্যগ্রন্থ থেকে, জীবনানন্দ দাশের কোন কাব্যগ্রন্থ থেকে কবিতা নেওয়া হয়েছে? মহাপৃথিবী, কেউ কেউ বলে বনলতা সেন। কাব্যগ্রন্থের অন্তর্গত। দুটোই মধ্যে যে কোনো একটা পরীক্ষার খাতায় লিখলে তোমাদের হবে, কেউ কাটবে না। তো উৎস শিকার কবিতাটি জীবনানন্দ দাশের মহাপৃথিবী, বনলতা সেন, যে কোনো একটা লিখলেই হবে, কাব্যগ্রন্থের অন্তর্গত। তাহলে আমরা উৎস জানলাম। কবিতার আসার আগে আমরা কবির সম্পর্কে, কবিতা সম্পর্কে দুটো কথা জানবো। কবি এখানে দুটো ভোরের বর্ণনা দিয়েছে। শিকার কবিতাটায় কবি দুটো ভোরের বর্ণনা দিয়েছে। এই দুটো ভোরের বর্ণনার মাধ্যমে কবি কবিতাটা প্রস্ফুটিত করে তুলেছেন। দেখো, বইটা দেখতে দেখো, আমি পড়ছি। প্রথম ভোরের বর্ণনা দিচ্ছে কবি জীবনানন্দ দাশ। প্রথম ভোরের বর্ণনা দিচ্ছে। ভোর, আকাশের রং ঘাস হরিণের দেহের মতো কোমল নীল, চারিদিকে পেয়ারা ও নোনা গাছ টিয়ার পালকের মতো সবুজ। কবি জীবনানন্দ দাশ প্রথম ভোরের বর্ণনায় বলছে যে আকাশের রং ঘাস হরিণের দেহের মতো কোমল নীল। তোমরা দেখবে যে ঘাস হরিণ, তোমরা নিশ্চয়ই সবাই দেখেছো মাঠে থাকে, সেই ঘাস হরিণের পুরো দেহটা সবুজ হলেও ঘাস হরিণটা ধরে দেখবে পেটের নাভির কাছে কিছুটা অংশ নীল রঙের দেখায়, হালকা নীলাভ দেখায়। সেই ভোরের বর্ণনায় কবি এত জিনিস থাকতেও সেই ঘাস হরিণের শরীরে সেই কোমল নীল অংশটার সঙ্গে তুলনা করেছে এই ভোরকে। তাই বলছে ভোর আকাশের রং ঘাস হরিণের দেহের মতো কোমল নীল। তাহলে আকাশের রংটা কেমন ছিল? প্রথম ভোরের বর্ণনায় কবি বলছে যে আকাশের রংটা ছিল ঘাস হরিণের দেহের মতো কোমল নীলাভ রঙের। আর কি বলছে? চারিদিকে পেয়ারা ও নোনা গাছ টিয়ার পালকের মতো সবুজ। আর চারিদিকে কি? পেয়ারা আর নোনা, ওই আটা জাতীয় কিছু গাছ হবে, সেই নোনা গাছের পালক টিয়া পালকের মতো সবুজ। ওই যে পেয়ারা গাছ আর যে নোনা গাছের যে পাতাগুলো আছে, সেই পাতাগুলোকে কার সঙ্গে তুলনা করছে? টিয়া পাখি। টিয়া পাখি সবাই দেখেছো, টিয়া পাখির পালকগুলো যেমন সবুজ হয়ে থাকে, ঠিক সেরকম সেই পেয়ারা আর নোনা গাছের পালকের মতো, টিয়া পালকের মতো সবুজ একটি তারা এখনো আকাশে রয়েছে। তাহলে কবি ভোরের বর্ণনায় বলছে
যে আকাশের রং ঘাস হরিণের দেহের মতো কোমল নীল। ভোরটা কেমন ছিল? আকাশে রংটা ছিল ঘাস হরিণের দেহের মতো নীল ছিল, আর চারিদিকে পেয়ারা নোনা গাছের পাতা ঠিক টিয়া পাখির পালকের মতো সবুজ। এক জঙ্গলের কথা বলছে, চারিদিকে পেয়ারা গাছ আর নোনা গাছে ভর্তি, যেন মনে হচ্ছে টিয়া পাখির পালকের মতো সবুজ। আর আকাশের রংটা কেমন ছিল? ঘাস করে নিয়ে দেহের কোমল নীল রঙের মতো। আকাশের রংটা ছিল ঘাস করে নিয়ে দেহের নীল রঙের মতো, আর চারিদিকে পেয়ারা নোনা গাছের ঝোপ যেন টিয়া পাখির পালকের মতো। আর ঠিক তারই মাঝে এখনো আকাশে রয়েছে একটি তারা। আর ঠিক সেই বন জঙ্গল এলাকায় এক ফালি আকাশকে দেখা যাচ্ছে, সেই আকাশের মধ্যে দেখা যাচ্ছে একটি তারাকে। সেই তারাটাকে উপমা দিয়ে কবি কি বলছে, যে তারাটা কেমন? পাড়াগার বাসর ঘরে সবচেয়ে বদলি মদির মেয়েটির মতো, কিংবা মিশরের মানসিকার বুকের থেকে যে মুক্তা আমার নীল মদির গ্লাসে রেখেছিল হাজার হাজার বছর আগে এক রাতে, তেমনি তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখনো। ওই যে ভোরের বর্ণনায় বলছে যে ভোরটা ঘাস হরিণের দেহের কোমল রঙের মতো, আর চারিদিকে পেয়ারা গাছ আর নোনা গাছে ভর্তি। সেই পেয়ারা গাছ আর নোনা গাছগুলো কার মতো দেখাচ্ছে? টিয়া পাখির পালকের মতো, টিয়া পাখির পালকের মতো সবুজ সে আতা গাছ, সে নোনা গাছ আর পেয়ারা গাছটা। আর আকাশের রংটা ঘাস হরিণের মতো নীল, কোমল নীল রঙের। আর তার মাঝে একটা তারা দেখা যাচ্ছে। সেই তারাটিকে কবি উপমার মধ্যে বলছে, যেন মনে হচ্ছে যে পাড়াগার যে বাসর ঘরের গোধূলি মদির মেয়েটির মতো। পাড়াগার বাসর ঘরে গোধূলি মেয়েটি যেমন বাসর ঘরে একাকিত্ব লজ্জাহীনা অবস্থায় বসে থাকে, লজ্জাহীন অবস্থায় বসে থাকে, লজ্জাশীল অবস্থায় বসে থাকে, ঠিক সেরকমই একটি তারাখানি আকাশের মধ্যে উঠে আছে। সেই সুখ তারার কথা বলা হয়েছে। সে তারাটি কি? আর কেউ নয়, ভোরের আকাশে ঠিক সেই সুখ তারার কথা বলা হয়েছে। সেই সুখ তারাটি এখনো আকাশে দেখা যাচ্ছে। আর এই তারাটিকে কবি দুটির সঙ্গে তুলনা করে, দুটি উপমা দিয়ে তুলনা করেছে। একটি হচ্ছে বাসর ঘরের গোধূলি মেয়ে মদির মতো, আর একটা মিশরের যে মানসিক, সেই মানসিক যে বুকের থেকে যে মুক্ত আমার নীল মদের গ্লাসে রেখেছিল। কবি নিজে বলছে যে মিশরের যে মানসিক, তার গলার যে মুক্তোর মালা, সেই মালা থেকে একটা মুক্ত তার মদের গ্লাসে যে রাখলে যে অবস্থা হয়, ঠিক সেরকম ভাবে সেই আকাশে ওই তারাটি, অর্থাৎ ওই সুখ তারাটি আকাশের মধ্যে ফুটে উঠেছে, এখনো আছে। তাহলে কি বুঝলাম আমরা? যে একটা ভোরের প্রথম বর্ণের বর্ণনায় বলছে ভোরটা হচ্ছে কেমন? ঘাস হরিণের মতো কোমল নীল, চারিদিকে পেয়ারা নোনা গাছের ঝোপ, দেখে যেন মনে হচ্ছে টিয়া পাখির সবুজ পালকের মতন। আর তার মাঝে একটা তারা, সেই তারাটি হচ্ছে সুখ তারা। আর ওই তারাটিকে কবি উপমা দিয়ে বলছে যেন মনে হচ্ছে পাড়াগার বাসর ঘরের অজ পাড়াগার বাসর ঘরের গোধূলি মদির মেয়ের মতন। কিংবা একটা উপমা দিচ্ছে, দ্বিতীয় উপমা বলছে মিশরের মানসিক, তার বুক থেকে যে মুক্তটা নিয়ে কবির মদের গ্লাসের মধ্যে রেখেছে, সেরকম ঠিক মনে হচ্ছে হাজার হাজার বছর আগে এক রাতে তেমন একটি তারা আকাশে জ্বলছে এখনো। হাজার হাজার বছর, যুগ যুগ ধরে এখনো সেই সুখ তারা আজও বিরাজমান। ঠিক ভোরের বেলায় সেই সুখ তারা আজও দেখা যাচ্ছে। হাজার হাজার বছর ধরে তেমনি একটা তারা আকাশে জ্বলছে, এখনো জ্বলছে, এখনো বিরাজমান। সেই সুখ তারার কথাই কবি এখানে বলছে প্রথম ভোরের বর্ণনায়।
হিমের রাতে শরীর উপর রাখার জন্য দেশওয়ালিরা সারা রাত মাঠে আগুন জ্বেলেছে। হিমের রাতে শীতকাল, শীত পাচ্ছে, দেশওয়ালিরা যারা ওই পাহাড়ি অঞ্চল থেকে উঠে এসে থাকতো, বাস করতো, সেই দেশওয়ালিরা তাদের শরীরকে গরম রাখার জন্য, উষ্ণ রাখার জন্য, শরীরকে রাখবার জন্য, শরীরকে উষ্ণ রাখার জন্য সেই শীতের রাত্রিতে, হিমের রাত্রিতে হিম পড়ছে, সেই হিমের রাত্রিতে ওই দেশওয়ালিরা নিজেদের শরীরকে উষ্ণ রাখার জন্য, রাখার জন্য সারা রাত মাঠে আগুন জ্বলেছে। আর ওই দেশওয়ালিরা কি করেছে? শীতের রাত্রিতে নিজেদের শরীরকে উষ্ণ রাখার জন্য আগুন জ্বেলেছে মাঠের মধ্যে, মোরগ ফুলের মতো লাল আগুন। আর সেই দেশওয়ালিরা যে আগুনটা জ্বেলেছে নিজের শরীরকে উষ্ণ রাখার জন্য, গরম রাখার জন্য, সেই আগুনটা কেমন? সেই আগুনটা হচ্ছে মোরগ ফুলের মতো লাল। সেই আগুনটাকে কবি তুলনা করছে যে দেশওয়ালিরা নিজেদের শরীরকে উষ্ণ করার জন্য, গরম করার জন্য যে আগুনটা তারা মাঠের মধ্যে জ্বেলেছিল, সেই আগুনটা হচ্ছে মোরগ ফুলের মতো লাল। শুকনো অশোক পাতা দুমড়ে এখনো আগুন জ্বলছে তাদের। শুকনো অশোক পাতা দুমড়ে এখনো সেই আগুন মাঠের মধ্যে দেশওয়ালিরা যে আগুন জ্বেলেছিল, সে আগুনটা এখনো জ্বলছে ধূপ ধূপ করে, এখনো আস্তে আস্তে সে আগুনটা জ্বলছে। সূর্যের আলোয় তার রং কুমকুমের মতো নেই আর। বলছে সূর্যের আলো বেরিয়ে গেছে, সূর্য আলোয় বেরিয়ে যাওয়ার পরে যে রংটা ছিল, মোরগ ফুলের মতো রং ছিল, সেই রং আর নেই, কুমকুমের মতো রং আর নেই তার, হয়ে গেছে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো। শালিক পাখি দেখেছো? ধূসর বর্ণের যেরকম হয় দেখবে, ঠিক সেরকমই দেশওয়ালিরা যে আগুনটা জ্বেলেছিল, সেই আগুনটা যখন জ্বেলেছিল তখন মোরগ ফুলের মতো লাল ছিল। তারপরে মোরগ ফুলের মতো লাল হয়ে যাওয়ার পরে শুকনো অশোক পাতা দুমড়ে গিয়ে সেটা তখনও জ্বলছিল। যখন সূর্যের আলো বেরোলো তখন সেই আগুনটা আস্তে আস্তে নিভতে নিভতে আর সেই আগুনের রঙে নেই, ধূসর রঙের হয়ে গেছে। শালিক পাখির গায়ের রং যেমন ধূসর বিবর্ণ রূপ, ঠিক সেরকমই সেই আগুনটার রং ধূসর বিবর্ণ রূপ ধারণ করেছে। সকালের আলোয় টলমল শিশিরের চারিদিকের বন আকাশ ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে। আর সকালে যে সূর্যের আলো, সেই সূর্যের আলোয় চারিদিকে যে শিশির পড়েছে, সেই শিশিরে চারিদিকে যে বন আকাশ ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে। ময়ূর তোমরা সবাই দেখেছো, ময়ূরের গায়ে, ময়ূরের ডানায় যেমন ঝিলমিল করে, ঠিক সেরকমই সূর্যের আলোয় ওই যে রাতে শিশির পড়েছে, ওই বনে জঙ্গলে ঝোপে ঝাড়ে যে শিশির পড়েছে, সেই শিশির আকাশ থেকে শিশির পড়ার পরে সেই ঝোপঝাড়গুলো ঠিক ময়ূরের নীল ডানার মতো ঝিলমিল করছে ওই সূর্যের আলোতে। তারপর কবি প্রথম ভোরের বর্ণনায় বলল, তাহলে কি বলল? যে প্রথম ভোর, আমি বলেছি আগে দুটি ভোরের বর্ণনা দিয়েছে। প্রথম ভোরের বর্ণনায় কবি বলছে যে আকাশের রং ঘাস হরিণের দেহের মতো কবর্ণের, চারিদিকে পেয়ারা নোনা গাছের ঝোপ যেন দেখে মনে হচ্ছে টিয়া পাখির পালকের মতো সবুজ। তারপরে তারই মধ্যেখানে দেখতে পাচ্ছে একটি তারাকে, এক খালি তারা, সেই তারাটিকে কবি শুকতারা অর্থাৎ শুকতারা বলে বিবেচিত করেছে। সেই শুকতারাটি কেমন? মনে হচ্ছে পাড়াগাঁয়ের গোধূলি মনির মেয়ের মতন, নতুবা মিশরের এক কিশোরী মানসী, অর্থাৎ মিশরের যে মানসী তার বুক থেকে একটা মুক্তকে খুলে কবির মদের গ্লাসে রেখে দিলে যেমন বিলাপও দেখাচ্ছে,
ঠিক সেরকমই মনে হচ্ছে সেই তারাটিকে। আর সেই ভোরেতেই দেশওয়ালিরা অর্থাৎ পাহাড়ি পার্বত্য অঞ্চল থেকে উঠে এসে যে সমস্ত লোকেরা এসেছে সেই দেশওয়ালিরা ওই হিমের রাত্রিতে নিজেদের শরীরকে উষ্ণ রাখার জন্য, গরম রাখার জন্য আগুন জ্বেলেছে। আগুন জ্বেলে তাদের শরীরকে উষ্ণ করছে। আর তাদের আগুনটা মোরগ ফুলের মতো লাল। তাদের আগুনটা কেমন ভাবে জ্বলছে? মোরগ ফুলের মতো লাল হয়ে জ্বলছে। শুকনো অশোক পাতা দুমড়ে দুমড়ে সেই আগুনটা জ্বলে উঠছে। আর যখন আস্তে আস্তে বেলা বাড়ছে, সূর্যের আলোর রং যখন পড়ছে, সেই সূর্যের আলো যখন বেলা বেড়ে যাচ্ছে, সূর্য যখন বেরোচ্ছে, সেই আগুনের রং আর এই কুমকুমের মতো আর সেই রং আর থাকছে না। আস্তে আস্তে রোগা শালিকের দেহের বিবর্ণের মতো, অর্থাৎ রোগা শালিকের রং যেমন ধূসর বিবর্ণ রূপে হয়, ঠিক সেরকমই অবস্থা সেই দেশওয়ালিদের আগুনের অবস্থাটাও ঠিক সেরকম হয়ে পড়ছে। আর সকালের আলোয় টলমল শিশিরের চারিদিকের বন আকাশ ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে। আর সকালে ওই যে শীতের রাত্রিতে কুয়াশা পড়েছে, শিশির পড়েছে, সেই গাছের উপরে, বন জঙ্গলের উপরে, তারপরে আর সূর্যের আলো সেই গাছের উপরে পড়ছে, দেখে যেন মনে হচ্ছে ময়ূরের নীল ডানা ঝলমল করছে, ময়ূরের নীল ডানার মতো ঝলমল করছে। এটাই ছিল কবির প্রথম ঘরের বর্ণনা। এরপরে আমরা দ্বিতীয় ঘরের বর্ণনা পরের পর্বে আলোচনা করব। এতটুকুই থাক। আসসালামু আলাইকুম।